স্টুডেন্টস, আমরা ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। আজকে সপ্তম অধ্যায় সংবিধান। দেখো, প্রথমে বলে দিই, তোমাদের মনে হতে পারে স্যার এত বেশি বেশি পড়ে দিচ্ছেন, আমরা এত তো করে পাচ্ছি না। আসলে লকডাউন তো, স্কুল ছুটি, তাহলে আমি যতটা পাচ্ছি স্কুল ছুটির মধ্যে এগিয়ে দিচ্ছি। তখন স্কুল ছুটি হওয়ার পর এত করে তো ভিডিও করতে পারবো না, ঠিক আছে? তখন হয়তো একটা দুটো করলাম, এরকম হবে আর কি। সবসময় তো সময় পাবো না। দেখো, আজ এই সংবিধান জিনিসটা কি? দেখো, সংবিধান হচ্ছে কনস্টিটিউশন। আমাদের মাথায় সংবিধান বললে প্রথমে আসে কতগুলো নিয়ম কানুন। আচ্ছা, রাষ্ট্র পরিচালনার জন্য তো কত নিয়ম আছে না? আমাদের স্কুল পরিচালনার জন্য স্কুলে একটা নিয়ম আছে না? স্কুলে একটা নির্দিষ্ট ড্রেস পরে আসতে হয়, স্কুলে একটা নির্দিষ্ট সময় যেতে হয়, নির্দিষ্ট সময় শেষ হয়, এই যে নিয়ম কানুন। তাহলে এই যে নিয়ম কানুন যেমন স্কুল পরিচালনার ক্ষেত্রে, সেরকম একটা সংঘ পরিচালনার ক্ষেত্রে কতগুলো নিয়ম কানুন থাকে। তার রাষ্ট্র তো একটা বৃহৎ ব্যাপার, তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো নিয়ম কানুন, আইন কানুন থাকবে। সেই নিয়ম কানুন, আইন কানুন যে জায়গায় লেখা থাকে সেটা হচ্ছে সংবিধান, ঠিক আছে? মানে এক কথা বলা যায় সংবিধানকে নিয়ম কানুন সমূহের সমষ্টি, হ্যাঁ, বা সংবিধান বা শাসনতন্ত্র। দেখো, যেভাবে শাসন হয় যে হিসেবে, সেই হিসেবে হচ্ছে শাসনতন্ত্র, সেটাই হচ্ছে কনস্টিটিউশন। এবার দেখো, কনস্টিটিউশনে বিভিন্ন লোক বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছে। ব্যাপক অর্থে সংবিধান, আবার অন্য কেউ কেউ আবার সেটাকে আবার সংকীর্ণত সংবিধানের সংজ্ঞা দিয়েছেন। বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। আবার কোনো দেশের সংবিধান লিখিত, আবার কোনো দেশের সংবিধান অলিখিত। হ্যাঁ, কোনো দেশের সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায়, কোনো দেশের সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। হ্যাঁ, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, এরকম বিভিন্ন ধরনের সংবিধান আছে। এই চ্যাপ্টারটা এখন এমনভাবে পড়তে হবে। দেখো, এই চ্যাপ্টারটা চাকরি বাকরির পরীক্ষায় বহু প্রশ্ন আসে। সংবিধান থেকে প্রশ্ন আসে না এমন কোনো চাকরির পরীক্ষা আমি তো দেখিনি। আমি যতগুলো পরীক্ষা দিয়েছি, সব পরীক্ষাতেই সংবিধান থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, ঠিক আছে? আর আমরা যখন গার্ড দিই, এখন তো পরীক্ষা দিই না, এখন গার্ড দিই, তখনও দেখি পরীক্ষায় সংবিধান থেকে প্রশ্ন এসছেই। তারপরে দেখো, ভারতীয় সংবিধান রচনা, কিভাবে ভারতীয় সংবিধান হয়েছে, হ্যাঁ, গণপরিষদ কিভাবে গঠিত হয়েছে, কিভাবে সংবিধান রয়েছে। আমাদের সংবিধান কথা প্রথমে মাথায় আসে, হ্যাঁ, ডক্টর বি আর আম্বেদকরের কথা আমাদের মাথায় চলে আসে। তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনায় কি লেখা আছে? সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক সাধারণতন্ত্র, এই যে কথাগুলো, এই কথাগুলোর অর্থটা কি? হ্যাঁ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এই কথাগুলোর অর্থ কি? হ্যাঁ, ভারত সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য কি? এগুলো সম্পর্কে বিস্তারিত এই সংবিধান চ্যাপ্টারটা আছে। তাহলে সংবিধান চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেকে ভাবে যে 11-এ স্যার অত ডিটেলস না পড়ে আমি কতগুলো নোট দিয়ে আমি মুখস্থ করবো, পরীক্ষা দেবো, পাশ করে যাবো। আসলে সেটা নয়। সংবিধান চ্যাপ্টারটা ভালো করে না জানলে আমরা নিজেরাও নাগরিক হিসেবেও বুঝতে পারবো না। নাগরিকের যেমন অধিকার আছে, সেরকম নাগরিকের কতগুলো কর্তব্য আছে। প্রথম কর্তব্য হচ্ছে, আমরা যারা লেখাপড়া শিখছি, আমাদের সংবিধান সম্পর্কে আমাদের ন্যূনতম হলেও কিছুটা জ্ঞান থাকা দরকার, ঠিক আছে? বলতে হবে সংবিধান। প্রতিটি সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলো সাধারণ নিয়ম কানুনের প্রয়োজন। আমি বলছি না প্রত্যেকটা কিছু স্কুল পরিচালনা যেরকম, সেরকম সংগঠন পরিচালনা করার জন্য এইসব নিয়ম কানুন না থাকলে সংগঠনের উদ্দেশ্য সমূহ যথাযথভাবে বাস্তবে রূপায়িত হতে পারে না। রাষ্ট্র হলো মানুষের রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র কি? মানুষের একটা রাজনৈতিক সংগঠন। মানুষের রাজনৈতিক জীবনকে পরিপূর্ণ বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রের প্রধান কাজ। এই উদ্দেশ্যের সাফল্য নির্ভর করে কতগুলো রাজনৈতিক নিয়মকানুন সৃষ্টি ও তাদের যথাযথ প্রয়োগের উপর। এইসব নিয়মকানুন না থাকলে রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে, দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ব্যাহত বা বিনষ্ট হবে। রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমষ্টিকে সাধারণভাবে সংবিধান বা শাসনতন্ত্র, কনস্টিটিউশন বলা হয়। দেখো, প্রথমে সেই পুরনো যদি যাও, তাহলে প্রথমে তো নগর রাষ্ট্র ছিল, তখন কিন্তু এতটা দরকার হতো না। হ্যাঁ, তখন লিখিত না থাকলেও চলতো। কিন্তু এখন রাষ্ট্র ব্যবস্থাটা একটা বৃহত্তর আকার পৌঁছেছে, এখন সব বড় বড় রাষ্ট্র। তাহলে সংবিধানটা যদি লিখিত না থাকে অনেক প্রবলেম হয়। অনেক দেশে যদিও এখনো অলিখিত সংবিধান আছে, কিন্তু তাদের দেশে বিভিন্ন রকম প্রথার মাধ্যমে সেগুলো চলে, সে আলাদা ব্যাপার, সে পরে পড়াবো। কিন্তু মনে হতে লিখিত হলে অনেক সুবিধা হয়। এবার দেখো, পরস্পর বিরোধী সংখ্যা। কিন্তু সংবিধান একটি সর্বজন গ্রাহ্য সংখ্যা নির্দেশ করা রাষ্ট্রবিজ্ঞানীদের পক্ষে আদৌও সম্ভব হয়নি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সংবিধান রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। কি বলছেন? চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ, যে মানে যার কাছে অ্যাবসুলিট পাওয়ার থাকবে, রাষ্ট্রের হাতে যদি অ্যাবসুলিট পাওয়ার থাকে এবং সেইটার যদি শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাহলে হবে অ্যারিস্টটলের মতে সেটা হচ্ছে চরম সার্বভৌমিকতার। এক কথায় চরম সার্বভৌমিকতা হচ্ছে সংবিধান। উলসে ভাষায় সংবিধান হল সেই সব নীতির একত্রীকরণ যেগুলো অনুসারে সরকারের ক্ষমতা, জনসাধারণের অধিকার ও শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হতে। আর উলসে কি বলছেন? যেগুলোর মধ্যে ক্ষমতা সম্পর্কে আলোচনা থাকবে, জনসাধারণের অধিকার কি কি অধিকার পাবে, এবং শাসক এবং যারা শাসিত হচ্ছে তাদের মধ্যে কি সামঞ্জস্য বিধান কি করা হবে, সমস্ত কিছু উল্লেখ থাকবে সংবিধানে। লর্ড ব্রাইস বলেছেন, সংবিধান হলো সেই সব আইন কানুন ও রীতিনীতির সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। আর ব্রাইস বলছেন কি? আইন কানুন, রীতিনীতির সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে।
কুলি সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন। সিএফ স্ট্রং এর দৃষ্টিতে সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি, কালেকশন অফ প্রিন্সিপালস, যার দ্বারা সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার, শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয়। গিলক্রিস্টের মতে সংবিধান হলো কতগুলি লিখিত বা অলিখিত নিয়ম, যেটা বলছিল কোনো দেশের সংবিধান লিখিত, আবার কোনো দেশের সংবিধান অলিখিত থাকে, যেগুলো দ্বারা সরকার গঠিত হয়। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং ওইসব বিভাগের কার্যক্ষেত্র নির্দিষ্ট করা হয়। ফাইনাল ফাইনাল কি বলছেন? ফাইনাল সংবিধান বলতে মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চাইছে। কেসি ভুয়ারের মতে যেসব উদ্দেশ্য, যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলির নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টি, বডি অফ রুলসকে সংবিধান বলে। লোয়েনস্টাইন এর মতে সংবিধান হল রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র। বেঞ্জামিন আগজিন বা আগজিন, যাই উচ্চারণ করো, বেঞ্জামিন আগজিন সংবিধানকে দলিল বলে বর্ণনা করলেও তিনি একথা স্বীকার করেছেন যে সংবিধান যে সব সময় দলিল হবে এমন কোনো কথা নেই। সবসময় যে দলিল সেটাকে বলা যাবে না। প্রথাগত নিয়মকানুন সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করে। অনেক দেশে দেখবে এখনো সেই প্রথাগত নিয়মকানুন দিয়েই তাদের দেশ পরিচালিত হয়। তার সংবিধান সবসময় যে লিখিত দলিল হবে এরকম কোনো মানে নেই। আর মার্ক্সবাদীরা তো কখনোই কোনো কিছু স্বীকার করবে না। মার্ক্সবাদীরা বলবে সবকিছু শ্রেণী শোষণের হাতিয়ার। সংবিধান হচ্ছে যারা শোষিত হচ্ছে, যারা শোষণ করছে, তারা তাদের যে শোষণের একটা হাতিয়ার হচ্ছে সংবিধান। দেখো, মার্ক্সবাদীরা সংবিধানকে নতুন দৃষ্টিকোণ থেকে বিচার করে বলেছেন ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলোই নিয়মকানুন হলো রাষ্ট্রের সংবিধান। মানে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার নিয়মকানুন হচ্ছে রাষ্ট্রের সংবিধান। এইসব নিয়মকানুন রাষ্ট্রের প্রতিটি বিভাগের কার্যক্ষেত্র নির্দিষ্ট করে এবং কিভাবে এই বিভাগগুলি পরিচালিত হবে তার নির্দেশ দেয়। এইসব পরস্পর বিরোধী সংখ্যাগুলি বিশ্লেষণ করে বলা যায় সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় কতগুলি মৌলিক নীতিকে সংবিধান বা শাসনতন্ত্র বলা হয়। তাহলে আমরা এত কিছু যে বিভিন্ন রকম মত দিয়েছে, আমাদের মূল একটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় কতগুলি মৌলিক নীতিকে সংবিধান বা শাসনতন্ত্র বলা হয়। এবার তখন বলেছি ব্যাপক অর্থে আছে, সংকীর্ণ অর্থে সংবিধান আছে। ব্যাপক অর্থে সংবিধান কি? অনেক সময় আবার ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থে সংবিধান কথাটির প্রয়োগ দেখা যায়। ব্যাপক অর্থে সংবিধান বলতে কোন দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সর্বপ্রকার নিয়ম কানুনকে বোঝায়। দু প্রকার নিয়মই থাকবে, লিখিত থাকবে, অলিখিত কিছু থাকবে। লিখিত নিয়মকানুন বলতে আইন এবং অলিখিত নিয়মকানুন বলতে প্রথা, প্রচলিত রীতিনীতি, আচার ব্যবহার প্রভৃতিকে বোঝায়। যদিও প্রথা, রীতিনীতি, আচার ব্যবহার প্রভৃতি আইনের মতো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তথাপি প্রতিটি দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে এগুলির ভূমিকা বা গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। তাই কোনো দেশের সংবিধানকে যথার্থভাবে বুঝতে হলে সেই দেশের অলিখিত নিয়মকানুনগুলিও সমভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। আইন লিপিবদ্ধ থাকে ঠিক আছে, কিন্তু এই যে বিভিন্ন রকম রীতি নীতি এগুলোর একটা গুরুত্ব আছে এবং সেই কোনো দেশেরই সংবিধানকে ভালোভাবে বুঝতে হলে সেই দেশ সম্পর্কে ভালোভাবে সেইখানকার রীতি নীতি সম্পর্কে জানতে হবে। সংকীর্ণতার সংবিধান কি? অনেকেই কিন্তু ব্যাপক অর্থে সংবিধানকে গ্রহণ করতে সম্মত নয়। তাদের মতে সংবিধান হলো সেই সব লিখিত মৌলিক আইন কানুন যেগুলোর দ্বারা সরকারের গঠন, সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন, ক্ষমতা ও সম্পর্ক নির্ণয়, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। মানে এই সমস্ত কিছু লেখা থাকবে। যেমন রাষ্ট্রবিজ্ঞানী সংকীর্ণ অর্থে সংবিধান কথাটি প্রয়োগ করার পক্ষে তারা সাংবিধানিক আইন, কনস্টিটিউশনাল ল কে আইনসভা প্রণীত সাধারণ আইন, অর্ডিনারি ল অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাদের মতে সাধারণ আইন পরিবর্তনের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেই পদ্ধতি অনুসারে সংবিধান পরিবর্তন করা যায় না। সংবিধান পরিবর্তন করার জন্য বিশেষ পদ্ধতি, স্পেশাল প্রসিডিওর অনুসরণ কথা তারা দৃঢ়ভাবে ঘোষণা করে। সংবিধানকে যখন তখন লিখে পরিবর্তন করা যায় না। সংবিধান পরিচালনার জন্য অনেক নিয়ম, পরিবর্তন করার জন্য একটা নিয়ম আছে। আমাদের দেশে অনেক রকম অনেকবার সংবিধান সংশোধিত হয়েছে। ৭৬তম সংবিধান সংশোধন বিশাল গুরুত্বপূর্ণ, সেটা আস্তে আস্তে পড়াবো। দেখবো সংবিধান শ্রেণী বিভাজন। দেখো মতবিরোধ। সংবিধান শ্রেণী বিভাজনের প্রশ্নে রাষ্ট্রবিরোধে যথেষ্ট মত পার্থক্য পরিলক্ষিত। অনেকে গতানুগতভাবে সংবিধানকে প্রথমত দুটি শ্রেণীতে ভাগ করে, একটা হচ্ছে লিখিত ও অলিখিত সংবিধান এবং দুই হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তন সংবিধান। কথাটা মানে তো বুঝতে হচ্ছে লিখিত আর অলিখিত। একটা লিখিত থাকবে আর একটা অলিখিত থাকবে, আর একটা সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তন, মানে সহজে পরিবর্তন করা যাবে, আবার আর একটা সহজে পরিবর্তন করা যাবে না। কিন্তু লোয়েনস্টাইন সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে সংবিধানকে ১ মৌলিক ও মৌলিকতা বিহীন সংবিধান, ২ নীতি সংবদ্ধ নীতি সংবদ্ধ ও আদর্শ নিরপেক্ষ সংবিধান এবং ৩ আদর্শনিষ্ঠ নামীয় ও শব্দগত বিচারে উত্তীর্ণ সংবিধান। এই ৩ ভাগে ভাগ করা যায়।
অনেকে রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানকে এক লিখিত এবং অলিখিত দুই ভাগে ভাগ করার পক্ষপাতী। বেশিরভাগই সব লিখিত আর অলিখিত, এটাই। আর সুপরিবর্তন আর দুষ্পরিবর্তন এই ভাগে সবাই পছন্দ করে আর কি। লিখিত সংবিধান যে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে লিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন বলে। কোন এক সময় সব শাসনতান্ত্রিক মৌলিক নীতিকে লিপিবদ্ধ করার জন্য একটি সংবিধান পরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা কনভেনশন আহুত হয়। এই পরিষদ বা কনভেনশন সংবিধান প্রস্তুত করে, আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করে। উল্লেখযোগ্য যে লিখিত সংবিধানের বিধানগুলি প্রথা, রীতিনীতি, আচার, ব্যবহার প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে না। মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান উদাহরণ। তোমাদের প্রশ্ন আসবে যে কোন দেশের লিখিত সংবিধান আছে, আমাদের উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধানের উদাহরণ। ছোট্ট ছোট্ট প্রশ্ন আমি বলেছি, এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে চাকরি বাকরি পরীক্ষায়। তো শুধু নয়, তোমাদের পরীক্ষা তো আছে, চাকরি বাকরি পরীক্ষা প্রচুর প্রশ্ন আসবে। তো এই একটা মারাত্মক প্রশ্ন, কোন দেশের সংবিধান লিখিত সংবিধান। আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধানের উদাহরণ। অলিখিত সংবিধান অপরদিকে শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান, আনরিটেন কনস্টিটিউশন বলা হয়। অলিখিত সংবিধানে শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলিকে কোন সংবিধান পরিষদ বা কনভেনশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে না, কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কিছু নেই, তো লিখিত তো থাকেই না। এরূপ সংবিধান রাষ্ট্রের ঐতিহাসিক ক্রম বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়। ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ। দেখো, ব্রিটেন এত বড় দেশ কিন্তু তাদের সংবিধান কিন্তু অলিখিত। তাহলে যদি আমরা বলা হয় অলিখিত সংবিধান কোন দেশে আছে, বলবো ব্রিটেন। ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ। লর্ড ব্রাইস এবং রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানকে লিখিত অলিখিত এই দুই ভাগে ভাগ করাকে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে মনে করেন। তার মতে সংশোধন পদ্ধতির পার্থক্যের উপর ভিত্তি করে সংবিধানকে এক সুপরিবর্তনীয়, ফ্লেক্সিবল এবং দুষ্পরিবর্তনীয়, রিজিড এই দুই ভাগে ভাগ করায় বিজ্ঞানসম্মত। সুপরিবর্তন সংবিধান কি? অধ্যাপক ডাইসিক অনুসরণ করে বলা যায়, আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে, সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তিত বা সংশোধিত হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলা হয়। মানে যেটা আইনসভা চাইলে পরিবর্তন করতে হবে, যদি একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে করতে হবে। এরূপ সংবিধানের ধারাগুলি পরিবর্তনের জন্য কোনো বিশেষ পদ্ধতি, স্পেশাল প্রসিডিওর অবলম্বন করার প্রয়োজন হয় না। অনুভব করা যায়, আইনসভা যখন সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান সংশোধন করতে পারে তখন তাকে সুপরিবর্তনের সংবিধান বলে। ব্রিটেন, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের সংবিধান এই শ্রেণীর বক্তব্য। কি বলছে? যখন আইনসভা বা সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান সংশোধন করতে পারে, আইনসভা যখন সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে যারা বেশি আইনসভায় সিট পেয়েছে তারা যদি চায় তারা সহজেই পরিবর্তন করতে পারে। ব্রিটেন আর নিউজিল্যান্ড এই সংবিধানের এরকম উদাহরণ আর কি। আর দুষ্পরিবর্তন সংবিধান অপরদিকে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে দুষ্পরিবর্তনের সংবিধান, মানে সাধারণভাবে আইন প্রণয়ন করা যেসব নীতিনীতি নিয়ম পালন করা সেইটাই সংবিধান পরিবর্তন করা যাবে না। এরূপ সংবিধানের যে কোনো অংশের পরিবর্তনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনের সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি দুষ্পরিবর্তনীয়, এটা পরিবর্তন করা খুব জটিল আর কি। লিখিত অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য দেখো, ডিস্টিংশন বিটুইন রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন। লিখিত ও অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করা সহজে দেখো। একটা হচ্ছে উদ্ভবগত পার্থক্য। লিখিত সংবিধান এটি সংবিধান পরিষদ বা কনভেনশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়, কিন্তু অলিখিত সংবিধান এভাবে ঘোষিত হয় না। এরূপ সংবিধান প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি, বিচারালয়ের রায় প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এবার দেখো সংবিধানের প্রাধান্য বিষয়ে পার্থক্য। লিখিত সংবিধান, সংবিধানের আইন হলো দেশের সর্বোচ্চ আইন। সরকার, প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি এই আইনের বিরোধিতা করতে পারে না। সাংবিধানিক আইন বিরোধী তথা সংবিধান বিরোধী কোনো আইন সরকার কর্তৃক পরিণত হলে তা বাতিল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবিধানিক আইন প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা যায়, কিন্তু অলিখিত সংবিধানে সাংবিধানিক আইনের কোনরূপ অস্তিত্ব থাকে না বলে সেখানে আইনসভা প্রণীত আইনই শ্রেষ্ঠত্ব লাভ করে। ব্রিটেনের সংবিধান অলিখিত হয় সেখানে পার্লামেন্টের সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে পার্লামেন্টের সার্বভৌমিকতা মানে পার্লামেন্ট অনেক কিছুই করতে পারে আর কি, মূলত সেখানকার সংবিধান তো অলিখিত। এবার দেখো সংবিধানের সংশোধন পদ্ধতির কাছে পার্থক্য। যে সংবিধান লিখিত হয় তাকে সাধারণত প্রকৃতভাবে দুষ্পরিবর্তন হতে দেখা যায়, যেগুলো লিখিত সেগুলো সাধারণত দুষ্পরিবর্তন। এরূপ সংবিধান সংশোধন বিশেষ পদ্ধতির প্রয়োজন। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের কথা উল্লেখ করা যেতে পারে, কিন্তু ব্রিটেনের মতো অলিখিত সংবিধান বিধানগুলি সুপরিবর্তন, ফ্লেক্সিবল হয়। সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে আইনসভা সেগুলি অতি সহজে সংশোধন বা পরিবর্তন করতে সক্ষম। তাই মর্যাদা গুরুত্ব দিক থেকে বিচার করে অনেকে লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করে।
এবার দেখো 4 সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য। সাংবিধানিক আইনটা কি আর সাধারণ আইন কি? লিখিত সংবিধান যেহেতু দেশের সর্বোচ্চ আইন, সেহেতু সরকার সব সময় সংবিধান অনুসারে কাজ করতে বাধ্য থাকে। সরকারের পক্ষে খেয়াল খুশি মতো কোনো আইন প্রণয়ন করা সম্ভব হয় না। সংবিধান বিরোধী কোনো আইন সরকার প্রণয়ন করতে পারে না, সে সরকারকে ফেলে দেওয়া হবে। কিন্তু অলিখিত সংবিধান যেহেতু আইনসভা রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব অধিকারী, সেহেতু সরকার যে কোনো আইন যে কোনো সময় প্রণয়ন করতে পারে। অন্যভাবে বলা যায় লিখিত সংবিধানে সাংবিধানিক আইন এবং সাধারণের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়, কিন্তু অলিখিত সংবিধানে এরূপ কোনো পার্থক্য নিরূপণ করা হয় না। আইন কানুন বলে কোনো একটা বিষয়ে যদি কোনো কেউ আইন প্রণয়ন করার আগে যেটা আনা হয় সেটাকে বলা হয় বিল। এই বিলটা যখন আইন পাশ হয়ে যায় তখন তাকে বলা হয় আইন। কিন্তু এমনি আইন পাশ করা একরকম, অর্থ বিল ক্ষেত্রে পাশ করা একরকম, আবার এইসব আইন প্রণয়নের বিভিন্ন পার্থক্য আছে। তা সাংবিধানিক আইন এরও আবার স্পেশাল পদ্ধতি আছে। কিন্তু যেসব দেশে লিখিত সংবিধান সেখানে স্পেশাল পদ্ধতি করা যায়, কিন্তু যেখানে অলিখিত সংবিধান সেখানে সাধারণ আইন যেভাবে পাশ হয় সাংবিধানিক পরিবর্তন করেও কিন্তু সেই একইভাবে পাশ হয়। দেখো, বিচার বিভাগের প্রাথমিক ক্ষেত্রে পার্থক্য। লিখিত সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের কার্যাবলী নির্দিষ্ট করা থাকে, ফলে এক বিভাগ অন্য বিভাগের কাজ করতে পারে না। তাছাড়া সরকারের কোনো বিভাগ যদি সংবিধান বিরোধী কাজ করে তবে সে বিষয়ে যে কোনো ব্যক্তি আদালতে শরণাপন্ন হতে পারে। দেশের সর্বোচ্চ আদালত এই বিভাগের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সংবিধানের পবিত্রতা রক্ষা করতে সক্ষম। আর সবসময় আদালত আছে, বিশেষ করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি করবে? এই সংবিধানের রক্ষাকর্তা আর কি। কিন্তু অলিখিত সংবিধানে বিচার বিভাগের হাতে কার্যত এরূপ কোনো ক্ষমতা অর্পণ করা হয় না। আইন বিভাগ যেসব আইন প্রণয়ন করে সেগুলো বাতিল করার কোনো ক্ষমতা বিচার বিভাগে থাকে না। তাই ব্রিটেনের মতো দেশে অস্বাভাবিকভাবে দুর্বল বিচার বিভাগের উপস্থিতি প্রত্যক্ষ করা যায়। কারণ ওদের বিচার বিভাগ দুর্বল, কারণ আইনসভার বিরুদ্ধে বিচার বিভাগ কিছু করতেই পারে না। কিন্তু আমাদের দেশের মতো কি, আমাদের দেশে স্ট্রংলি বিচার বিভাগ স্ট্রং, ঠিক আছে, এবং আইন বিচার এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগ এবং ক্ষমতা স্বতন্ত্র করার নীতি অনুসরিত আছে আমাদের দেশে। এটা অন্য দিন পড়াবো, সে আলাদা জিনিস। এবং এই প্রত্যেকটা বিভাগ আলাদা হওয়ার পরে আমাদের দেশের সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের বিরোধী কোনো কিছু আইন পাশ করলে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে বাতিল করে দেবে। এবার দেখো, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে পার্থক্য। যেসব দেশে সংবিধান লিখিত হয় সেই সব দেশের নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ থাকে। আর নাগরিকদের কতগুলো মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার মানে যেগুলো নাগরিকদের দিতেই হবে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। ফলে জনসাধারণ তাদের অধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। শাসন বিভাগ কিংবা আইন বিভাগ ওইসব মৌলিক অধিকারের হস্তক্ষেপ অথবা সেগুলিকে অপহরণ করার চেষ্টা করলে জনসাধারণ সেগুলো রক্ষা করার জন্য সংগ্রামে অবতীর্ণ হতে পারে। তাই লিখিত সংবিধানকে অনেকে ব্যক্তি স্বাধীনতা, নাগরিক অধিকারের রক্ষা কবচ, সেফ গার্ড বলে বর্ণনা করেন। লিখিত থাকলে তো আদালতে যাওয়া যাবে, তার জন্য সেটা সেফ গার্ড। কিন্তু সংবিধান অলিখিত হলে কোন কোন অধিকার, নাগরিকের মৌলিক অধিকার, সে সম্পর্কে তাদের কোনো সুস্পষ্ট ধারণা থাকে না। ফলে শাসন বিভাগ বা আইন বিভাগ ওইসব অধিকারের হস্তক্ষেপ করলে জনসাধারণ তার প্রতিবাদ করতে পারে না। এমনকি নাগরিক অধিকার সমূহ সুস্পষ্টভাবে সংবিধান লিখিত না থাকার আদালত সেই সব অধিকার রক্ষার অগ্রণী ভূমিকা পালন করতে ব্যর্থ। লিখিত হলে আদালত করতে পারে, কিন্তু অলিখিত হলে আদালতের হাতে সেই ক্ষমতা থাকে না। ফলে আদালত এই যে সংবিধানের রক্ষাকর্তা মানে মানুষের মৌলিক অধিকারের রক্ষাকর্তা হয়ে উঠতে পারে না। মাত্রাগত পার্থক্য। লিখিত অলিখিত সংবিধানের বহু পার্থক্য নিরূপণ করা অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে অনেকে মনে করেন। অধ্যাপক গেটেলের মতে লিখিত অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত, মূলগত নয়। কারণ প্রতিটি লিখিত সংবিধান আলোচনা করলে দেখা যায় ওইসব সংবিধানও এমন বহু অলিখিত অংশ আছে যেগুলো আচার, ব্যবহার, রীতিনীতি প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উদাহরণ হিসেবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধানে কংগ্রেসের কার্যপদ্ধতি, দলপ্রথা, যুক্তরাষ্ট্রীয় আদালতের ক্ষমতা, ক্যাবিনেট ব্যবস্থা প্রভৃতির উল্লেখ না করলেও সেগুলির প্রথা, রীতিনীতি প্রভৃতির ভিত্তিতে গড়ে উঠেছে। আবার অলিখিত সংবিধানে কিছু কিছু লিখিত অংশ থাকে, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত হল 1215 সালের মহাসনদ, দ্য গ্রেট চার্টার অফ 1215, মানে 1215, 1215 সালের মহাসনদ, এবং 1689 সালের অধিকারের বিল, দ্য বিল অফ রাইটস অফ 1689, এবং 1911 এবং 1949 সালের পার্লামেন্টাইন প্রভৃতি ব্রিটিশ সংবিধানের লিখিত অংশ হিসেবে গণ্য হয়। তাহলে লিখিত অংশ কিছু কিছু আছে ওখানে, ঠিক আছে। অনেকের মতে লিখিত সংবিধান যেহেতু প্রথাভিত্তিক, সেহেতু লিখিত সংবিধানের মতো আইনসভার কার্যাবলী নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা তার নেই। কিন্তু এই অভিযোগ সত্য নয়, কারণ অনেক সময় প্রথাগুলি আইন অপেক্ষা অধিকতর কার্যকর হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় ব্রিটেনে প্রথাগত নিয়ম আছে যে বছরে অন্তত একবার পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে হবে। যদি এই প্রথাকে অমান্য করা হয় তবে সরকারের বার্ষিক আয় ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে, ফলে শাসন ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। সুতরাং প্রথাভিত্তিক আইন সবসময় আইনসভা প্রণীত আইন অপেক্ষা কম গুরুত্বপূর্ণ, এই কথা মনে করার কোনো সঙ্গত কারণ নেই। কারণ ওইটাই অলিখিত হলেও ওইটাই কিন্তু লিখিত, মানে ওইটাই করতেই হবে আর কি।
এবার দেখো, সংবিধান লিখিত হলে ব্যক্তি স্বাধীনতা অধিক পরিমাণে সংরক্ষিত হয় বলে অনেকের ধারণা, কিন্তু তাও সত্য নয়। কারণ ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক সংবিধান নয়, সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক। ব্রিটেনের সংবিধান অলিখিত হলো ব্রিটিশরা অন্য কোনো দেশের জনগণ অপেক্ষা কম স্বাধীনতা ভোগ করে না। তাছাড়া অনেকে মনে করেন শ্রেণী বৈষম্যমূলক সমাজের সংবিধান যেহেতু ধনিক শ্রেণী দ্বারা রচিত ও পরিচালিত হয়, সেহেতু এরূপ সংবিধান লিখিত হলো সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণ বাস্তবে বিশেষ কোনো স্বাধীনতা ভোগ করতে পারে না। দেখো, ব্রিটেনের লিখিত সংবিধান নেই, কিন্তু তা সত্ত্বেও সেখানকার জনগণ অন্য দেশের লোকের থেকে কোনো কম স্বাধীনতা ভোগ করে না, তারা যথেষ্ট স্বাধীনতা ভোগ করে। আবার অনেক দেশের লিখিত থাকলেও ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য যারা গরিব, সাধারণ জনগণ, তাদের কিন্তু স্বার্থ রক্ষা হয় না। এবার তো লিখিত সংবিধানের গুণাগুণ, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ রিটেন কনস্টিটিউশন। লিখিত সংবিধানের গুণ আর তার কি দোষ আছে। দেখো, লিখিত সংবিধানের কতগুলো গুণ অতি সহজে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এক হচ্ছে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। লিখিত হলে সুস্পষ্ট সুনির্দিষ্ট হবে। লিখিত সংবিধান পরিষদ বা অনুরূপ কোন বিশেষজ্ঞ সংস্থা কর্তৃক প্রণীত হয়। অনেক আলাপ আলোচনা তর্ক বিতর্কের পর এরূপ সংবিধান ঘোষিত হয় বলে সংবিধানের বিধানগুলি সুস্পষ্ট সুনির্দিষ্ট বোধগম্য হয়। ফলে সরকার ও জনসাধারণ উভয় নিজ নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে অবহিত থাকে। যেহেতু সুস্পষ্ট সুনির্দিষ্ট, সবাই জানে, সরকার পক্ষও জানে, জনগণও জানে। স্থায়িত্ব থাকবে। লিখিত সংবিধান অলিখিত সংবিধান অপেক্ষা অনেক বেশি স্থায়ী। নিজে খেয়াল খুশি মতো কিংবা আবেগপ্রবণ জনগণের চাপে পড়ে সরকার সহজে সংবিধান পরিবর্তন করতে পারে না, কারণ পরিবর্তনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণের প্রয়োজন হয়। যেসব দেশে লিখিত সংবিধান রয়েছে তাদের মধ্যে কোন কোন রাষ্ট্র নিজ নিজ সংবিধানকে অতিমাত্রায় দুষ্পরিবর্তন করে গড়ে তুলেছে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের জন্য সংশোধনী প্রস্তাবকে কংগ্রেস মানে ওদের দেশে কেন্দ্রীয় আইনসভায় উভয় কক্ষে অথবা কংগ্রেস কর্তৃক আহত কনভেনশনের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় উপস্থিত এবং রাজ্য আইনসভাগুলির কিংবা অঙ্গরাজ্যগুলিতে আহত কনভেনশনের 3/4 কর্তৃক অনুমোদন হতে হয়। এরূপ সংবিধান সংশোধনী প্রস্তাবের জন্যই মার্কিন সংবিধান অনেক বেশি স্থায়িত্ব লাভ করতে সমর্থ হয়েছে বলে দাবি করা হয়। যথেষ্ট জটিল এগুলো। দেখো, গণতন্ত্রের স্বরূপ রক্ষা। জনগণের মৌলিক অধিকার সমূহ লিখিত সংবিধান লিপিবদ্ধ থাকে। যেহেতু এরূপ সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, সেহেতু ক্ষমতাসীন রাজনৈতিক দল ইচ্ছা করলে স্বৈরাচারী হয়ে উঠতে বা জনগণের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। অন্যভাবে বলা যায়, গণতন্ত্রের স্বরূপ বজায় রাখার জন্য লিখিত সংবিধানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এবার দেখো 4, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার সাফল্য। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার সাফল্য লিখিত সংবিধানের উপর বহু পরিমাণে নির্ভর করে। কারণ এরূপ শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে সংবিধান অনুসারে ক্ষমতা বন্টন করা হয়। সংবিধান লিখিত অবস্থা না থাকলে ক্ষমতার প্রশ্নে যে কোনো সময় কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধ উপস্থিত হয়ে থাকে। দেখো, আমাদের দেশে তো কি, আমাদের দেশে এই যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে যদি লিখিত সংবিধান, কেন্দ্র আর রাজ্য কি কি ভোগ করবে, ক্ষমতা ভোগ করবে, কি কি বিষয়ে কেন্দ্র আইন করতে পারে, কি কি বিষয়ে রাজ্য আইন করতে, এগুলো যদি লিখিত এবং সুস্পষ্ট না হয়, তাহলে কি হয়, অনেক সময় কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত বাড়ে। কিন্তু লিখিত হওয়ার ফলে এই সংঘাতটা এড়ানো সহজ হয়। তাছাড়া কেন্দ্রীয় সরকার নিজের খেয়াল খুশির মতো রাজ্য সরকারগুলির উপর ক্ষমতা কুক্ষিগত করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রূপান্তরিত হয়ে যায়। লিখিত না থাকলে কি, রাজ্য সরকারের ক্ষমতা কেন্দ্র সরকার নিয়ে নিল, এবং রাজ্য সরকারের যেসব বিষয়ে আইন প্রণয়ন করা হচ্ছে সেখানে এককভাবে কেন্দ্র সরকার আইন প্রণয়ন করতে থাকলো। তাহলে কি হবে, তার ক্ষমতা কুক্ষিগত করলো, রাজ্যের ক্ষমতা কুক্ষিগত করা হয়ে গেল। তাহলে এটা সম্ভব হবে না যখনই লিখিত সংবিধান হবে। জনমতের প্রতিফলন। লিখিত সংবিধান গণপরিষদ বা কনভেনশন কর্তৃক রচিত হয়। গণপরিষদ ও কনভেনশন গঠিত হয় জনপ্রতিনিধিদের নিয়ে। তাই অনেকে মনে করেন যে গণপরিষদ বা কনভেনশনে জনপ্রতিনিধিরা সুদীর্ঘ আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে যে সংবিধান প্রণয়ন করে তা জনগণের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রতিফলন মাত্র। যেহেতু জনসাধারণের তারাই তো করছে, তারাই তো জনপ্রতিনিধি নিয়ে তো করছে, অর্থাৎ জনগণের আশা আকাঙ্ক্ষা ইচ্ছার প্রতিফলন সেখানে ঘটে। এবার বিচার বিভাগের পক্ষপাতিত্ব। কেউ কেউ আবার এই অভিমত ব্যক্ত করেন যে সংবিধানের বিধানগুলি লিখিত হলে বিচার বিভাগের পক্ষে সুষ্ঠুভাবে বিচার কার্য সম্পাদন করা অনেক বেশি সহজ হয়। কিন্তু যে দেশে সংবিধান লিখিত নয় সেখানে বিচার কার্য পরিচালনা করা যথেষ্ট কষ্টকর। বিশেষত ক্ষমতা সংক্রান্তের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের কিংবা রাজ্য সরকারগুলি নিজেদের মধ্যেকার বিরোধ বিচার বিভাগ সাধারণভাবে শক্তিশালী কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের সমর্থন পুষ্ট রাজ্য সরকারের পক্ষে রায়দান করে। আবার রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির বিরোধী আদালতকে রাষ্ট্রের সমর্থনে দাঁড়াতে দেখা যায়। এইভাবে বিচার বিভাগ নিরপেক্ষতা বিসর্জন দিয়ে পক্ষপাতমূলক আচরণ করতে থাকে। কিন্তু সংবিধান লিখিত হলে বিচার বিভাগের এরূপ আচরণের সম্ভাবনা অনেকাংশে হ্রাস পায়। দেখো, বিচার বিভাগ কি করে, পক্ষপাতিত্ব। কারণ সুনির্দিষ্টভাবে লিখিত তো নেই, তখন বিচার বিভাগ করতে পারে। তখন কেন্দ্র সরকার রাজ্য সরকারের কোনো সমস্যা হচ্ছে, তখন যেসব কেন্দ্র সরকার রাজ্য সরকার একই দলের বা একই সমর্থন পুষ্ট সরকার, তাদের পক্ষপাতিত্ব করতে দেখা যায়, আর যারা বিরোধী তাদের বিরুদ্ধে রায়দান করে দেয়, এরকম অবস্থা। কিন্তু লিখিত হলে এরকম সম্ভব নয়। দোষ। দেখো, লিখিত সংবিধানে যেমন কতগুলি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে, তার বেশ কয়েকটি দোষও আছে।
দোষের মধ্যে কি আছে? সম্পূর্ণ নয়। কোন দেশে সংবিধান লিখিত হলে যার মধ্যে যাবতীয় বিষয় লিপিবদ্ধ করা হবে, এরূপ ধারণা ভ্রান্ত। তাই বিশ্বের বিভিন্ন দেশের লিখিত সংবিধানে কেবল মৌলিক নীতিসমূহকে লিপিবদ্ধ করা হয়, ফলে কোন লিখিত সংবিধানই সম্পূর্ণ সংবিধান বলে বিবেচিত হতে পারে না। ভারতের সংবিধান হল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, কিন্তু এই সংবিধানটা সম্পূর্ণ নয়, কারণ ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ নীতিগুলির বাইরেও বেশ কিছু প্রথা বা রীতিনীতিকে এখানে মেনে চলতে হয়। একটি উদাহরণ হিসেবে বিষয়টা আলোচনা করা যেতে পারে। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থাৎ লোকসভায় কোনো বিষয়ে ভোটাভুটিতে সরকার পক্ষ পরাজিত হলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে কিনা সে বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট নির্দেশ নেই, কিন্তু ব্রিটেনের অনুকরণে গড়ে ওঠা ভারতের সংসদীয় ব্যবস্থায় একটি প্রথা প্রচলিত, তা হচ্ছে লোকসভায় কোনো বিষয়ের উপর গৃহীত ভোটে সরকার পক্ষের পরাজয় ঘটলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। দেখো, এখানে কোনো নির্দিষ্ট লিখিত নেই, কিন্তু সেটা কিন্তু প্রথা অনুযায়ী মেনে হয়। লোকসভায় কোনো বিষয়ে গৃহীত ভোটে সরকার পক্ষের পরাজয় ঘটলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। কারণ কি? সরকার পক্ষে পরাজয় মানে তাদের সরকার পক্ষের আর নৈতিক অধিকারই থাকে না সরকার টিকে থাকে, কারণ তাদের তো একটা যারা যে নিয়ে এসছে, তারা যে আইন প্রণয়ন করতে চেয়েছে সেটা কেউ মেনে নিচ্ছে না, তার মানে সরকার পক্ষে নৈতিক পরাজয় হয়ে যায়। ঠিক আছে? জটিলতা দেখো, সংবিধান যত বেশি পরিমাণে লিখিত হবে তার জটিলতা তত বৃদ্ধি পাবে। তাছাড়া লিখিত সংবিধানের ভাষায় বিভিন্ন ব্যাখ্যা দেওয়া সম্ভব। ভারতের মূল সংবিধানের একটি প্রস্তাবনায় ছাড়াও 395টি ধারা, বহু উপধারা এবং 8টি তফসিল ছিল। দেখো, মনে রাখতে হবে ভারতের মূল সংবিধানে কি ছিল? একটা প্রস্তাবনা ছিল, প্রিএম্বল, আর কি ছিল? 395টি ধারা, বহু উপধারা এবং 8টি তফসিল ছিল। 2014 সালে ফেব্রুয়ারি মাসে মোট 98 বার সংবিধান সংশোধিত হওয়ার পর ধারা উপধারার সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি তফসিলের সংখ্যা বৃদ্ধি পেয়ে 12তে দাঁড়িয়েছে। আগে ছিল কি 8টা, এখন সেটা হয়েছে 12। ঠিক আছে? 2014 সাল পর্যন্ত 98 বার সংবিধান সংশোধিত হয়েছে। এরূপ বিশাল একটি লিখিত সংবিধানের এরকম বিভিন্ন অংশ নিয়ে সংবিধান বিষয়ের মধ্যে বাদানুবাদের অন্ত নেই। এই ধরনের জটিল সংবিধানের স্বরূপ উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা কারা জানে? সাধারণ মানুষের এত সংবিধানের জটিল নিয়মকানুন অত সাধারণ মানুষ যারা আইনজ্ঞ, আইন বিষয়ে পড়াশোনা করে তাদের পক্ষে সম্ভব, সাধারণ মানুষের পক্ষে এত সম্ভব নয়, মানে অত্যন্ত জটিল আর কি। বিচার বিভাগের প্রাধান্য দাও। লিখিত সংবিধান থাকলে বিচার বিভাগের প্রাধান্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, কারণ 1. সংবিধানের ব্যাখ্যা প্রদান করা যেমন বিচার বিভাগের কাজ, 2. তেমনি সংবিধানের প্রাধান্য ও পবিত্রতা রক্ষা করার দায়িত্ব বিভাগকেই পালন করতে হয়। ফলে বিচার বিভাগ কার্যত সরকারের অপর দুটি বিভাগ অপেক্ষা অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রাধান্য প্রতিপত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, অনেকে তাকে কংগ্রেসের তৃতীয় কক্ষ বলে অভিহিত করে। তোমাদের প্রশ্ন আছে, সংবিধান তৃতীয় কক্ষ কি? সংবিধান তৃতীয় কক্ষ হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে সংবিধানের তৃতীয় কক্ষ বলা হয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রধান প্রাধান্য প্রতিপত্তি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, তার জন্য তারা কংগ্রেসের তৃতীয় কক্ষ বলা হয়, তৃতীয় কক্ষ। এবার দেখো সংকীর্ণতা। লিখিত সংবিধানে বিধিবদ্ধ আইনগুলিকে কেবল প্রাধান্য দেওয়া হয়, প্রথা, রীতিনীতি, আচার আচরণ প্রভৃতির কোনো স্থান এরূপ সংবিধানে না থাকে। অনেকে লিখিত সংবিধানকে সংকীর্ণতা দোষে দুষ্ট সংবিধান বলে মনে করেন, কারণ এমন অনেকগুলি প্রথা বা রীতিনীতি রয়েছে যেগুলো মানুষের রাজনৈতিক জীবনের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম। এবার দেখো 5. স্বাধীনতার রক্ষা কবচ। অনেকে এই অভিমত ব্যক্ত করেন যে সংবিধান লিখিত না হলে নাগরিক অধিকারসমূহ সংরক্ষিত হতে পারে না, কিন্তু এরকম অভিমত গ্রহণযোগ্য নয়। এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত প্রভৃতি দেশের সরকার সংবিধান লিখিত হওয়া সত্ত্বেও ওইসব দেশের নাগরিকরা তাদের অনেক গুরুত্বপূর্ণ অধিকার থেকে বঞ্চিত রয়েছে। উদাহরণ হিসেবে কর্মের অধিকারের কথা বলা যায়। আমাদের দেখো, আমাদের দেশে এরকম কোনো গ্যারান্টি নেই যে পড়াশোনা করলে চাকরি পাবো, আমাদের কর্মের অধিকার কিন্তু দেয়া নেই। ঠিক আছে? অথচ আমাদের লিখিত সংবিধান। 2. তাছাড়া নাগরিকাধিকার রক্ষায় আদালতের নিরপেক্ষ ভূমিকার উপর অকারণ অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়। আদালত সামগ্রিকভাবে রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ বলে পুঁজিবাদী ব্যবস্থা তার নিরপেক্ষভাবে নিজ ভূমিকা পালন করতে পারে না। পুঁজিবাদী ব্যবস্থার অভ্যন্তরে লালিত পালিত বিচারপতিরা নিজ নিজ শ্রেণীর প্রতি দায়বদ্ধ থেকে বিচার কার্য সম্পাদন করেন বলে তাদের পক্ষে ক্ষমতাসীন শ্রেণীর বিরোধিতা করা সম্ভব নয়। তাই বলা যায় সংবিধান লিখিত হলে কেবল নাগরিক অধিকার সমূহ রক্ষিত হবে এমন কথা মেনে নেওয়া যায় না। অন্যভাবে বলা যায় লিখিত সংবিধানকে স্বাধীনতার রক্ষা কবচ বলে মনে করার কোনো সঙ্গত কারণ নেই। 6. গণবিক্ষোভের সম্ভাবনা। লিখিত সংবিধানের সর্বাপেক্ষা প্রধান ত্রুটি হলো এর দুষ্পরিবর্তনীয়তা। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য বিধান করে সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা যায় না বলে অনেক সময় এরূপ সংবিধানের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন বা গণবিক্ষোভ দেখা যেতে পারে। ফলে সরকারের অস্তিত্ব বজায় রাখা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, কারণ সবকিছু তো পরিবর্তন হচ্ছে, তাহলে সংবিধানেরও কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে।
দেখো, বৈষম্যমূলক সমাজে লিখিত সংবিধান অর্থহীন। মৌলিক অধিকার সমূহ সংবিধানে লিপিবদ্ধ করা হলেই যে জনসাধারণ পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে এমন কোনো কথা নেই। শ্রেণী বৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক স্বাধীনতার অভাবে জনগণের রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা কার্যত মূল্যহীনে পড়ে। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা তো নেই, হ্যাঁ, সামাজিক আর রাজনৈতিক অধিকার থাকলে শুধু ভোটদানের অধিকার আর সামাজিক স্বাধীনতা থেকে কোনো কাজ হবে না। অর্থনৈতিক স্বাধীনতা বেশি করে দরকার, সেটা তো আমাদের নেই। সেই জন্য অনেক সময় এগুলো এই রাজনৈতিক আর সামাজিক অধিকার মূল্যহীন হয়ে পড়ে। তাছাড়া জনগণের সদা জাগ্রত দৃষ্টি এবং আত্মসচেতন মনোভাবই স্বাধীনতার প্রকৃত রক্ষা কবচ। ব্রিটেনের সংবিধান অলিখিত বলে ইংরেজরা অন্য জাতি অপেক্ষা কম স্বাধীনতা ভোগ করে, এ কথা কোনোভাবেই বলা যায় না। এবার দেখো, অলিখিত সংবিধানে কি কি গুণাগুণ আছে। গুণ আছে কি দেখো, অলিখিত সংবিধানের গুণাগুণ সমভাবে বিদ্যমান। এইরূপ সংবিধানের উল্লেখযোগ্য গুণ হলো, এক হচ্ছে গণবিজয়ের সম্ভাবনা কম। অলিখিত সংবিধানের গুণাবলীর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো এর নমনীয়তা। যেহেতু খুব প্রচন্ড নমনীয়তা, সরকার চাইলে পরিবর্তন করা সহজ, সেই জন্য গণবিজয়ের সম্ভাবনা কম। পরিবর্তনশীল সমাজের সঙ্গে সামঞ্জস্য বিধান করার জন্য সংবিধান সহজে পরিবর্তন করা যায়। ফলে ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছা অনিচ্ছার দিকে লক্ষ্য রেখে অতি সহজেই সংবিধান পরিবর্তন করে সরকারের অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয়। গণবিক্ষোভ বা গণবিদ্রোহ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার দুই, সংকীর্ণতা দোষ দুষ্ট নয়। অলিখিত সংবিধান লিখিত সংবিধানের শাসনযাচিক আইন, সাধারণ আইন এবং প্রথা, রীতিনীতি, আচার আচরণ প্রভৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করে না বলে ওই সংবিধানের মতো সংকীর্ণতা দোষ দুষ্ট নয়। দেশের বিচিরা আচরিত ঐতিহ্যের অনুসারে প্রথা, আচার আচরণ প্রভৃতির প্রতি এরূপ সংবিধান যেমন শ্রদ্ধাশীল, তেমনি আইনসভা কর্তৃক প্রণীত আইনকেও সমভাবে মর্যাদা প্রদান করে। তিন হচ্ছে জাতীয় স্বার্থের অনুকূল। অলিখিত সংবিধান প্রকৃতিগতভাবে সুপরিবর্তন অর্থাৎ সহজে পরিবর্তনযোগ্য, তাই জাতীয় প্রয়োজনে যে কোনো সময় সংবিধান পরিবর্তনের সাধনের মাধ্যমে তাকে যুগোপযোগে করে গড়ে তোলা যায়। তাই অনেকে এর সংবিধানকে জাতীয় স্বার্থের অনুকূল সংবিধান হিসেবে চিত্রিত করে থাকে। যখন পরিবর্তন করা যায় জাতীয় স্বার্থ যেদিকে থাকে সেই অনুযায়ী পরিবর্তন করে, এই জন্য যুগোপযোগী, মানে যুগের উপযোগী আর কি, যুগোপযোগী। জনমতের প্রতিফলন। 4, অলিখিত সংবিধান অতি সহজে জনমতের প্রতিফলন করে, কারণ জনসাধারণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন উদ্ধারের জন্য বিভিন্ন সময় আইনসভা যেসব গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে কিংবা শাসন বিভাগ যেসব অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে সেগুলো সংবিধানের অঙ্গ হয়ে দাঁড়ায়। এইভাবে ব্রিটেনে 1911 এবং 1949 সালে লর্ড সভার ক্ষমতা আসার জন্য যে আইন প্রণীত হয়েছিল তাকে জনমতের ইচ্ছার প্রতিফলন বলেই চিহ্নিত করা যায়। 5, দেখো, জরুরি অবস্থার উপযোগী। অলিখিত সংবিধান সুপরিবর্তন হওয়ার জন্য দেশের আপৎকালীন বা জরুরি অবস্থার প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা সম্ভব হয়। ফলে এরূপ সংবিধান একদিকে যেমন জনপ্রিয় ওঠে, অন্যদিকে তেমনি জাতীয় প্রয়োজনে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মানে জরুরি অবস্থার উপযোগী এক কথায়। দোষ দেখো কি কি দোষ আছে। সুপরিবর্তন জনিত দোষ। এবার কথায় কথায় পরিবর্তন করলে তো সমস্যা। এরূপ সংবিধান সহজে পরিবর্তনশীল বলে এক শাসক গোষ্ঠী নিজের স্বার্থ চরিত্র করার জন্য যে কোনো সময় সংবিধান সংশোধন করতে পারে। আবার জনসাধারণের সন্তুষ্ট বিধানের জন্য কিংবা তাদের ভাবাবেগ উত্তেজনা প্রশমিত করার জন্য অকারণে সরকার সংবিধান সংশোধন করতে পারে। এভাবে কারণে অকারণে 12 সংবিধান সংশোধিত হলে সংবিধানের মূল উদ্দেশ্যগুলো অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। ফলে জনকল্যাণকার না হয় সংবিধান অকল্যাণকার হয়ে পড়ে। কথায় কথায় পরিবর্তনের সংবিধানের সে মূল ভাবটাই, মূল কাঠামোটাই চেঞ্জ হয়ে যায়, তখন সংবিধান কিন্তু অনেক সমস্যায় পড়ে। তখন ভাবাবেগ আর উত্তেজনা প্রশমন করার জন্য শাসক গোষ্ঠী যা সেটাই করে আর কি। অস্পষ্টজনিত ত্রুটি দেখো। অলিখিত সংবিধান আবার অস্পষ্ট দোষে দুষ্ট বলে অনেক অভিমত ব্যক্ত করেন। তাদের মতে এরূপ সংবিধান অস্পষ্ট হয় জনগণ নিজেদের অধিকারের সীমারেখা সম্পর্কে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অবগত থাকে। ফলে সরকার যথাযথভাবে স্বাধীনতায় হস্তক্ষেপ করলেও জনগণ তার প্রতিবিধানের জন্য অগ্রসর হতে পারে না। জনগণের অজ্ঞতার সুযোগে ক্ষমতাসীন দল বা গোষ্ঠী নিজেদের স্বার্থ সিদ্ধির কাজে প্রশাসনকে ব্যবহার করতে সক্ষম হয়। এই কারণে অনেকে অলিখিত সংবিধানকে গণতন্ত্র বিরোধী বলে মনে করেন। কারণ গণতন্ত্রের বিরোধী এই কারণে, কারণ লিখিত তো নেই, কতটুকু ক্ষমতা জনগণের পাওয়া উচিত সে সম্পর্কে সুনির্দিষ্ট যখনই লিখিত নেই তখন মানুষ তো তার বিরুদ্ধে বিদ্রোচন করতে আদালতে যেতে পারছে না। 3 হচ্ছে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার উপযোগী নয়। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে অলিখিত সংবিধান বিশেষভাবে অকাম্য, কারণ কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন সম্পর্কে নীতিগুলি যদি সুস্পষ্ট সংবিধানে লিখিত না থাকে তবে যে কোনো সময় সরকারের মধ্যে বিরোধ উপস্থিত হতে পারে। কেন্দ্র আর রাজ্য এই বিরোধ লেগে থাকবে। কেন্দ্র যদি বিশেষ করে কখন বিরোধ হবে, কেন্দ্রে ধরো এক দলের ক্ষমতাসীন আবার রাজ্যে আর এক দল ক্ষমতাসীন, তখন তো কথায় কথায় তাদের মধ্যে বিরোধ হবে। কিন্তু যদি কেন্দ্র আর রাজ্য একই দলের ক্ষমতাসীন হয় তাহলে কিন্তু বিরোধের পরিমাণ কম হয়, তখন বিরোধ থাকেই না আর কি। কিন্তু আলাদা দল হলে বিরোধের পরিমাণ প্রচন্ড থাকে। তাহলে এটা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার একদম উপযোগী না, এবং তাদের মধ্যে যদি ক্ষমতা নির্দিষ্ট করে না থাকে তবে বিরোধ মীমাংসা করা খুব জটিল হয়ে পড়ে। তাছাড়া কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির ক্ষমতা ধীরে ধীরে কুক্ষিত করে নিতে পারে। ফলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় পর্যবেসিত হতে পারে। তাহলে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় আর কি, যদি লিখিতভাবে স্পষ্টভাবে না থাকে যে রাজ্যের ক্ষমতাটা কতটুকু আর কেন্দ্রের ক্ষমতাটা কতটুকু। 4, বিচার বিভাগের প্রাধান্য।
অলিখিত সংবিধান শাসনতান্ত্রিক আইন এবং সাধারণ আইনের মধ্যে কোনরূপ পার্থক্য নিরূপণ করে না। অনেক সময় এর ফলে বিচার বিভাগ প্রয়োজনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ বিচার বিভাগ তখন সংবিধান অনুসারে বিচার কার্য সম্পাদন না করে প্রচলিত রীতিনীতি প্রথা প্রভৃতি অনুসারে বিচার কার্য পরিচালনা করে। 5 হচ্ছে স্বৈরাচারের আশঙ্কা। সংবিধান অলিখিত থাকলে যে কোনো সময় সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে, কারণ লিখিত সংবিধান সরকারের কর্মক্ষেত্রের পরিধি বেঁধে দিয়ে সরকারের স্বেচ্ছাধীন মনোবৃত্তিকে যেরূপ রোধ করতে সক্ষম হয়, সংবিধান অলিখিত হলে সরকারের উপর সাংবিধানিক আইনের এরূপ কোনো নিয়ন্ত্রণ থাকে না, ফলে জনস্বার্থের পরিবর্তে সংকীর্ণ দলীয় বা শ্রেণীগত স্বার্থকে বড় বলে মনে করে। এমন কোন রাজনৈতিক দল ক্ষমতাসীন হলে সেখানে স্বৈরাচারিতা অবশ্যই মাথাচাড়া দিয়ে উঠবে। এমত অবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ স্বৈরাচারীদের যুবকষ্টে বলি প্রদত্ত হয়, তখন আর স্বৈরাচারী হয়ে যায় সরকার, স্বৈরাচারী হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। উপসংহার উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যেতে পারে যে লিখিত কিংবা অলিখিত কোন সংবিধানই সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। দুটো সংবিধান, লিখিত সংবিধানের কিছু ত্রুটি আছে, অলিখিত সংবিধান কিছু ত্রুটি আছে, কেউ ত্রুটিমুক্ত নয়। বর্তমানে প্রায় প্রতিটি সভ্য দেশে সংবিধানকে লিখিত অবস্থায় গ্রহণ করার প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়। তো বেশিরভাগ দেশে কিন্তু সংবিধান এখন লিপিবদ্ধ, লিখিত সংবিধানে বেশি প্রয়োজন আর কি আছে। বস্তুত সংবিধান লিখিত সুস্পষ্ট হয় বাঞ্ছনীয়, তবে লিখিত সংবিধানকে যুগোপযোগী করে গড়ে তোলার মতো ব্যবস্থা সংবিধানের মধ্যেই রাখা প্রয়োজন, অন্যথায় সংবিধান প্রাণহীন জড় পদার্থের পর্যায়ে থেকে যাবে। কিন্তু সেই লিখিত সংবিধান হলো সেই সংবিধানকে যুগের উপযোগী করে গড়ে তুলতে হবে, তা না হলে সেই সংবিধান আর কোনো কাজে আসবে না। সেই সংবিধান কি হবে? সংবিধান প্রাণহীন জড় পদার্থের পর্যায়ে থেকে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত। আমরা এরপর পরপর পার্ট পার্ট পড়িয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে, তাহলে সহজে বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।